আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশের কর বিধি, বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ডিগ্রি শিক্ষার্থীদের জন্য চাকরি হতে আয় এই টপিকের আলোচনা করব। তো চাকরি হতে এই টপিকে টোটাল 6টা ম্যাথ আমরা করিয়ে দিব। এই 6টা ম্যাথ যদি আপনারা করেন তাহলে এখান থেকে চাকরি হতে আয় হতে যতগুলো টপিক আপনাদের রয়েছে সবগুলোই কভার হয়ে যাবে। এবং আমরা সম্পূর্ণ বইটাই অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। সম্পূর্ণ বইটাতে টোটাল 40টা অঙ্ক আপনাদের দেওয়া হয়েছে। এই 40টা অঙ্ক যদি আপনারা করেন এখান থেকে আপনারা সবগুলো অঙ্কই করতে পারবেন। এই 40 ক্যাটাগরির ভিতরেই সবগুলো অঙ্কই রয়েছে। মূলত আমরা 15-16টা অঙ্ক করে দিলে আপনারা সবগুলো অঙ্কই কমন পাবেন। তবে 15-16টা অঙ্ক করাই দিলে তো শিক্ষার্থীরা মনে করেন সবগুলো অঙ্ক প্র্যাকটিস করে না। তো শিক্ষার্থীরা যেন বেশি বেশি প্র্যাকটিস করে, এর জন্য 40টা ম্যাথ সিলেক্ট করে দেওয়া হয়েছে। পরীক্ষায় এই 40টা ম্যাথের ভিতরেই প্রশ্ন হবে, এর বাইরে প্রশ্ন হবে না। তো এই সবগুলো ম্যাথ আপনারা যদি চান আমাদের কাছে পড়তে, তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। আর আমাদের প্রাইভেট ব্যাচে প্রথম থেকে শেষ পর্যন্ত এই 40টা ম্যাথের সমাধান সুন্দর করে দেওয়া আছে। আপনারা সেখান থেকে সুন্দর করে আপনাদের প্রয়োজন অনুযায়ী সবগুলো ম্যাথেরই সমাধান পেয়ে যাবেন রেকর্ড ক্লাসের মাধ্যমে। আর এখন যদি যুক্ত হন সেক্ষেত্রে লাইভ ক্লাসের মাধ্যমেও আপনারা সম্পূর্ণ বইটার ম্যাথগুলোই পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক আজকে। তো আমরা আজকে শুরু করব চাকরি হতে আয়, করবর্ষ 2023-24, ধারা হচ্ছে 32, 33, 34। আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আজকের প্রশ্নটা 2011 সালে আসছিল। এরকম 6টা ম্যাথ করা দেওয়া হবে, এই টপিকটা পুরোটাই কভার হয়ে যাবে। ঠিক আছে, 6টা না 4টা করে দিলেই যথেষ্ট। তারপরেও আমি 2টা এক্সট্রা দিয়ে দিয়েছি যেন আপনারা বেশি বেশি পরিমাণ প্র্যাকটিস করতে পারেন। এখানে বলছে কি দেখেন তো, বলছে জনাব শাকিল আহমেদ একটি বেসরকারি ব্যাংকের মুখ্য কর্মকর্তা। ভালো কথা, জনাব শাকিল আহমেদ একটা বেসরকারি ব্যাংকের মুখ্য কর্মকর্তা। 2023 সালের 30 জুন তারিখে তার আয় ছিল এইগুলো। ঠিক আছে, তো এই আয় ব্যয় হিসাব আমাদের দেখায়। আমাদের কি বলছে, বলছে জনাব শাকিল আহমেদের মোট আয় ও কর দায় নির্ণয় করো। তাহলে আমাদের প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে 1 নম্বরে মোট আয় নির্ণয় করতে হবে, আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের কি বের করতে হবে, কর দায় বের করতে হবে। তাহলে মোট আয় বের করবো এবং কর দায় বের করব। তাহলে চলুন শুরু করা যাক। তো একদম আপডেট নিয়মে আমরা অঙ্ক করব। তো আপডেট নিয়মের আজকের অঙ্কটাই ফার্স্ট অঙ্ক। তো প্রবলেম নাম্বার 22 নাম্বার প্রবলেম। তো যেহেতু আমরা অঙ্ক করতেছি ট্যাক্সের, তাহলে শুরু করব আমরা অঙ্কটা কি দিয়ে শুরু করব, করদাতার নাম নিয়ে। তাহলে আমরা এখানে লিখব কর দাতা। তো আমরা করদাতার নামটা কি পড়েছিলাম, জনাব শাকিল আহমেদ। তাহলে এখানে লিখব জনাব শাকিল আহমেদ, জনাব শাকিল আহমেদের অঙ্ক। এখন আয় বর্ষ আর কর বর্ষ লিখব। প্রথমে আয় বর্ষ লিখতে পারেন, আয় বর্ষ। অঙ্কে প্রথমে কি লিখবো, আয় বর্ষ লিখবো। তো এটা প্রশ্নের ভিতরে দেওয়া থাকবে, আমরা প্রশ্ন দেখি যে প্রশ্নে আমাদের আয় বর্ষ বা কর বর্ষ কত আছে। এখানে বলছে কি যে জনাব শাকিল আহমেদ বেসরকারি ব্যাংকের মুখ্য কর্মকর্তা। 2023 সালের 30 জুন তারিখে তার আয় ছিল। তাহলে 2023 আয়টা কত, 2023-এ হয়েছে 30 জুন তারিখ পর্যন্ত, তার মানে 1 বছর ধরে আয় হয়েছে। তাহলে 2022 সালে এবং 23 সালে আয় হয়েছে। তাহলে 2022-23 লিখবো। আয় শেষ হয়েছে 2023 সালে, তো শেষটা এখানে শেষে লিখতে হবে। আয় বর্ষ 2023, যদি আয় বর্ষ 2023 হয় তাহলে কর বর্ষ লিখবো, 1 বছর পিছিয়ে দিব। তো এখানে 2022-23 আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, 2023-24। কর বর্ষকে কি করব, 1 বছর পিছিয়ে দিব। ঠিক আছে, এতটুকু পর্যন্ত শেষ। এরপর আমরা কি বের করব, চাকরি হতে আয় বের করব বা চাকরি খাতে আয় বের করব। তাহলে আমরা এখানে লিখবো চাকরি খাতে মোট আয়, চাকরি খাতে মোট আয়, চাকরি খাতে মোট আয় বের করব। ঠিক আছে, এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে একটা সুন্দর করে ছক টেনে দেওয়া, ছক টেনে দিয়ে অঙ্ক শুরু করে ফেলা। তো আমরা সুন্দর করে একটা ছক টেনে দিয়েছি, ছকটা খুবই ইজি। চাকরি খাতে আয়, আপনারা চাইলে একটা কলামও দিতে পারেন, চাইলে 2টা কলামও দিতে পারেন। আমি 2টা কলামই দিচ্ছি, 2টা কলাম দেখতে সুন্দর হবে। এই তো এটাই হচ্ছে ছক, একদমই ইজি টু সে, ইজি টু ডু। তাহলে এখানে আয়ের খাত ও বিবরণ লিখতে পারেন। শুরুতে কি লিখবেন, আয়ের খাত ও বিবরণ, আয়ের খাত ও
বিবরণ। এভাবেই যদি সম্পূর্ণ বইটাই ম্যাথ সলিউশন করে নিতে চান তাহলে আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। এখানে লিখে দিবেন টাকা, এখানে লিখে দিবেন টাকা, ঠিক আছে। তো এখানে অবশ্য ধারা নম্বরটা অবশ্যই লিখবেন। তাহলে এখানে লিখবেন চাকরি খাতে আয় ধারা 32 থেকে 34। চাকরি ধারা লেখা বাধ্যতামূলক, ধারার উপর 1 নাম্বার আছে, ঠিক আছে। চাকরি খাতে আয় ধারার উপর 1 নাম্বার রয়েছে, ধারা লেখা বাধ্যতামূলক। চাকরি খাতে আয় ধারা কত? ধারা মুখস্থ রাখবেন, ধারা অবশ্যই লিখতে হবে 32 থেকে 34। অবশ্যই ধারাটা লিখতে হবে, ধারা লেখার কোনো বিকল্প নাই, ধারা লেখার কোনো বিকল্প নাই। ধারার জন্য 1 নাম্বার বরাদ্দ, ধারা না লিখলে 1 নাম্বার কাটা যাবে, ঠিক আছে। তো শুরু করব কি দিয়ে? যেহেতু চাকরি, তাই আমরা কি করব? বেতন দিয়ে শুরু করব কি দিয়ে? বেতন। তো দেখি আমরা আমাদের অঙ্কে কি কি বিষয় বলা আছে। অঙ্কে দিছে মাসিক মূল বেতন 40,000 টাকা। তাহলে আমরা তো মাসিক অঙ্ক করব না, আমরা করব 1 বছরের। তাহলে 1 বছরে কত হবে? তাহলে বেতন এখানে, আচ্ছা এখানে 1 2 করে সিরিয়াল করে দিই, তাহলে 1 দিলাম। 40,000 টাকা 1 মাসে পায়। তো 12 মাসে কত পায়? তা 12 মাসে ইংরেজিতে লিখে দিচ্ছি কেন, বাংলায় লিখতে হবে। 12 মাসে হবে 4 12 48, কত? 4,80,000 টাকা, ঠিক আছে। একটা বিষয় খেয়াল রাখবেন, ইনি যেহেতু বেসরকারি কর্মকর্তা, তাই ইনাকে প্রায় সবগুলো বিষয়ের উপরই, বেশিরভাগ বিষয়ের উপরেই কি দিতে হবে? কর দিতে হবে। যেগুলোর উপর কর দিতে হবে না সেটা আমি প্রশ্নে আলোচনা করে ফেলবো। 1 নাম্বার গেছে, এখানে তো রোমান চিহ্ন দেওয়াই আছে, এই যে রোমান। এরপরে 2 নাম্বারে কি? মহার্ঘ ভাতা মূল বেতনের 20%। তাহলে এখানে লিখবো মহার্ঘ ভাতা। মূল বেতন কত? এই যে এটা মূল বেতন। তো মূল বেতন হচ্ছে 4,80,000। মূল বেতনের 20% গুণ করে দিলাম 20%, তাহলে আসবে কত? 96,000। 96,000 সম্পূর্ণ টাকার উপরই আমাদের কি করতে হবে? কর দিতে হবে, ঠিক আছে। 3 নাম্বার এন্ট্রি দেখি, 3 নাম্বারে কি আছে? 3 নাম্বারে আছে চিকিৎসা ভাতা মাসিক 2,000 টাকা। তাহলে এখানে লিখবো চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা, আগে চিকিৎসা ভাতার উপর ছাড় দেওয়া হইতো, এখন আর চিকিৎসা ভাতার উপর ছাড় দেওয়া হয় না। তো চিকিৎসা ভাতা হচ্ছে 2,000 টাকা 1 মাসে, তাহলে ওনার 12 মাসে 12 দুগুণে 24,000 টাকা কি করা হবে? দেওয়া হবে। এবং এই 24,000 টাকার উপর কি দিতে হবে? কর দিতে হবে। এর আগে কিন্তু নিয়ম ছিল চিকিৎসা ভাতার উপর অকর ধার্য, মূল বেতনের 10%। এখন কিন্তু এই নিয়মটা পরিবর্তন করে ফেলেছে। উৎসব বোনাস 2 মাসের মূল বেতনের সমান। তাহলে উৎসব বোনাস 1 মাসের মূল বেতন কত? 40,000। তাহলে 2 মাসের মূল বেতনের সমান, অর্থাৎ উৎসব বোনাস হিসেবে উনি পাবে কত? 80,000 টাকা। এরপরে 5 নাম্বারে আপ্যায়ন ভাতা মাসিক 1500 টাকা, প্রকৃত খরচ 1200 টাকা। প্রকৃত খরচ বিবেচ্য নয়, বুঝতে পারছেন? তাহলে লিখবেন আপ্যায়ন ভাতা কত? 1500 ইন্টু আপ্যায়ন ভাতা মাসিক 1500 না, তাহলে 12 মাসে 15,000 18,000 টাকা আসবে। 18,000 টাকা আপ্যায়ন ভাতা। এরপর 6 নাম্বার, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60%, ঠিক আছে। তো বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60% করছে, তার মানে বাড়ি ভাড়া ভাতা আবাসন সুবিধা, তা বা বাড়ি ভাড়া ভাতা এখানে লিখে দিতে পারেন। বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া হিসেবে কত টাকা পায়? 4,80,000 টাকা পায়। মূল বেতনের কত পার্সেন্ট? 60%, মানে 4,80,000 টাকার 60%, ঠিক আছে। তাহলে কত হবে? 6 4 6 24, 4 8 32, 4 2 6 আর 8, 2,88,000। 2,88,000 টাকা হবে আমাদের কি? বাড়ি ভাড়া ভাতা। 6 নাম্বার গেছে। এরপরে 7 নাম্বারে কি? যাতায়াত ভাতা মাসিক 3,000 টাকা। তো এই যে যাতায়াত ভাতা আসছে, যাতায়াত ভাতা মাসিক 3,000 টাকা না, তো 3,000 টাকা পাবে 1 মাসে,
তো 12 মাসে পাবে 3 × 36,000 টাকা। এখানে কাহিনী আছে। এই 36,000 টাকার বেলায় সরকার বলছে ঠিক আছে, তোমাকে তো সুযোগ সুবিধা খুব কম দেওয়া হচ্ছে, তাহলে এই যে তোমাকে 36,000 টাকা দেওয়া হচ্ছে, এখান থেকে কিছু ছাড় দেওয়া হবে। তো এই ছাড়টাকে বলা হয় কি, অকরধার্য। অকর ধার্য কতটুকু? এটা সম্পূর্ণ। কতটুকু? সম্পূর্ণ। তাহলে সম্পূর্ণ মানে 36,000 টাকার উপরে মানে কোনো কর দিতে হবে না, অর্থাৎ এই টাকার উপর কোনো ট্যাক্স দিতে হবে না। এই যে অ্যামাউন্টগুলো লিখেছি, এই অ্যামাউন্টগুলোর উপরে কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে, কিন্তু এই 36,000 টাকা যাতায়াত ভাতার উপর কোনো ট্যাক্স দিতে হবে না। 8 নম্বরে দেখেন, তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন। ভালো কথা। তার নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ উক্ত তহবিলে প্রদান করে। তিনি তহবিলে জমা দেন, উনি বিনিয়োগ করেন, এটা আমরা ক্লিয়ার। ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে তার নিয়োগকর্তা সমপরিমাণ টাকা তহবিলে জমা দেয়। এখন তার নিয়োগকর্তা যদি তার তহবিলে টাকা দেয়, তাহলে তো তার আয় হবে, বেতন। তো তাহলে এখানে লিখবেন যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান কত পার্সেন্ট? মূল বেতনের 10%। আমি সংক্ষেপে লিখে দিয়েছি, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। আপনারা কিন্তু ফুল ফর্মে লিখে দিবেন, ঠিক আছে? মূল বেতনের 10%, মূল বেতন হচ্ছে 4,80,000 টাকা, ইন্টু মূল বেতনের 10% মানে হচ্ছে 48,000 টাকা তার কি হয়? আয় হয়। যদিও বিনিয়োগ, কিন্তু আয় হয়। এখন বলতে পারেন তার নিজের টাকাটা কেন? নিজের টাকাটা তো বিনিয়োগ করছে, এটা বিনিয়োগে আসবে। কিন্তু এই ব্যক্তি আরো অন্য জায়গা থেকে এই ব্যক্তির হয়ে টাকা দিচ্ছে, তাদের ওই ব্যক্তির আয় হচ্ছে, এই আয়টার উপরও কি করে দিতে হবে? হিসাবটা লিখে দিতে হবে। আচ্ছা, 8 নাম্বার গেছে, এরপরে 9 নাম্বার দেখি। 9 নাম্বারের নাই, এদিকে বলছে উক্ত বছরে তার খরচ আর বিনিয়োগগুলো আমরা পরে হিসাব করব, আমরা শুধু আয়গুলো প্রথমে হিসাব করব। তাহলে আয় আমাদের মোটামুটি শেষ। তাহলে এখন টানে দেই, সবগুলো আয় যদি একসাথে যোগ করেন তাহলে আসবে 10,34,000 টাকা। সবগুলো আয় একসাথে যোগ করলে 10,34,000 টাকা আসবে। এটা লিখবেন কি, মোট প্রাপ্ত বেতন। মোট প্রাপ্ত বেতন বা মোট আয়, বেতন খাতে মোট আয়, মোট প্রাপ্ত বেতন লিখে দিতে পারেন। মোট প্রাপ্ত বেতন, এই যে 10,34,000 টাকা, 10,34,000 টাকা বের হইলো, এগুলো হচ্ছে মোট প্রাপ্ত বেতন। এখন এখান থেকে সরকার বলছে ঠিক আছে, তোমাকে কি করে দিতে হবে? কিছু টাকা আবারও পুনরায় ছাড় দেওয়া হবে। কত টাকা ছাড় দেওয়া হবে? এটা হচ্ছে ক নাম্বারে, এটা এইদিকে লিখি, ক নাম্বারে, যে মোট প্রাপ্ত বেতনের, মোট প্রাপ্ত বেতনের 1/3, মানে 10,34,000 টাকার 3/1 ভাগ, এটাকে 1/3 দিয়ে ভাগ করে দিলাম। এটাকে যদি 3 ভাগ করেন তাহলে আসবে 3,44,667, 3/1 ভাগ। হ্যাঁ, অথবা 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 সর্বোচ্চ সর্বোচ্চ হচ্ছে 4,50,000 টাকা। তো এই দুইটার মধ্যে যেটি কম সেটা আমরা এখানে লিখব, ঠিক আছে? আচ্ছা, এখানে লিখে দিবেন বাদ অকর ধার্য। বাদ, আমি লিখতে ভুলে গেছিলাম, এখানে হবে বাদ অকর ধার্য, ঠিক আছে? এটা সংক্ষেপে লিখে দিবেন, বাদ অকর ধার্য। দুইটার মধ্যে কোনটা কম? 3,44,667, এটাই কম। তাহলে এখন মাইনাস করে দিবেন, 10 লক্ষ থেকে 3 লক্ষ চলে গেলে 6,89,333 টাকা। এটাই হবে কি? চাকরি হতে মোট আয়। এটাই লিখে দিবেন, চাকরি হতে মোট আয়। ক্লিয়ার? বুঝতে পারছেন?
আচ্ছা, এখান থেকে আমরা কি বুঝলাম? বেসরকারি ব্যক্তির বেলায় সব কিছুর উপরে ট্যাক্স দিতে হবে, শুধু যাতায়াত ভাতার উপর ট্যাক্স দিতে হবে না। আর মোট এই দুইটার মধ্যে আবার যেটা ছোট সেটা আমরা এখানে লিখতাম। তো দেখতেছি এখানে 4.5 লাখ টাকা সর্বোচ্চ, অথবা 3/1 ভাগ, যেটা কম ওটা এখানে লিখবো, লিখে মাইনাস করে দেবো। তাহলে এটা হয়ে গেল আমাদের কি, চাকরি হতে মোট আয়। তো আমাদের প্রশ্নে কি বের করতে বলা হয়েছিল? আমরা একটু প্রশ্নটা দেখি। আহমেদের মোট আয় এবং কর দায় বের করো। তাহলে মোট আয় বের করতে বলছে, এই যে মোট আয় বের করে ফেলেছি 6,89,333 টাকা। এখন আমাদের কর দায় বের করার পালা। তাহলে দেখি কর দায়টা আমরা কিভাবে বের করি। কর দায় কর দায় বের করার জন্য প্রথমে কি করব, বিনিয়োগ ভাতা বের করব। ঠিক আছে, বিনিয়োগ ভাতা, বিনিয়োগ ভাতা। কর দায় বের করার পূর্বে কি করতে হবে, বিনিয়োগ ভাতা বের করতে হবে। তাহলে বিনিয়োগ ভাতাটা আমরা একটু বের করে ফেলি। খুবই সহজ, এখানে লিখে দেব বিবরণ, এখানে হচ্ছে টাকা। একদমই ইজি টু সে, ইজি টু ডু, বলাও সহজ করাও সহজ। তাহলে দেখি ওনার বিনিয়োগ হিসেবে কি কি আছে। তো 1 নম্বরে আমরা একটু বিনিয়োগ খুঁজি, বিনিয়োগ হিসেবে কি আছে। প্রথমেই আমরা এই যে আগের আয় থেকে একটা হিসাব দেখছিলাম, তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেয়, তার নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ জমা দান করে। তার মানে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী এবং নিয়োগকর্তার দান। ঠিক আছে, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান। ঠিক আছে, তো কতটুকু দান করে? মূল বেতনের 10%। তাহলে মূল বেতন কত? 4,80,000 টাকা। এখানে মূল বেতনের 10% একজন দান করে, যেহেতু এখানে লোক কয়জন? 2 জন, তাহলে 2 দিয়ে গুণ হবে। তাহলে 48 দুগুণে 96,000 হবে। 48 দুগুণে 96,000 অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান। 1 নাম্বারে গেল। 2 নাম্বার, এরপরে দেখি আর কি আছে। আয় থেকে আমাদের শেষ। এখন আমরা আমাদের এইখানে খরচ আর বিনিয়োগ থেকে দেখব। পারিবারিক ব্যয় 1,75,000 টাকা, এটা বিনিয়োগ হিসেবে মানে ধার্য হবে না। পারিবারিক ব্যয়টা সাধারণ ব্যয়। জীবন বীমার পলিসি মূল্য 1.5 লক্ষ টাকা, আর জীবন বীমার প্রিমিয়াম হচ্ছে 10,000 টাকা। তাহলে লিখবো কোনটা? তো তাহলে এখানে লিখবো জীবন বীমার প্রিমিয়াম, জীবন বীমার প্রিমিয়াম, বীমার প্রিমিয়াম, জীবন বীমার প্রিমিয়াম। তো জীবন বীমার প্রিমিয়াম 10,000 টাকা আছে, 10,000 টাকায় লিখবো। 10,000 টাকা আছে, 10,000 টাকা লিখবো। অথবা লিখবো কি, যে অথবা অথবা সর্বোচ্চ, অথবা বিমা মূল্যের 10%। বিমা মূল্যের 10% সমান কত? 15,000 টাকা। আমি এখানে হিসাব করিনি, আপনারা হিসাব করে দেখেন যে 1,50,000 টাকার 10% হচ্ছে, অথবা এখানে দিয়ে দিতে পারেন 1,50,000। ঠিক আছে, 10%। যেটি কম সেটা লিখবেন। 15,000, 10,000 কোনটা কম? অবশ্যই 10,000 কম, তাহলে এখানে 10,000 টাকা এখানে লিখে দিবেন। 2 নাম্বারে গেল। দেখি আর কি কি বিনিয়োগ রয়েছে। বিনিয়োগ রয়েছে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় 30,000 টাকা। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় 30,000 টাকা। তাহলে শেয়ার ক্রয় লিখবেন, শেয়ার ক্রয়। কত টাকার শেয়ার ক্রয় করছে? 30,000 টাকার শেয়ার ক্রয় করছে। 3 নাম্বার শেষ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের দান। এখন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের দান করলে ওটা আর বিনিয়োগ হিসেবে গণ্য হয় না, তাই আমরা এটা লিখবো না। তাহলে বিনিয়োগ আমাদের শেষ। তাহলে বিনিয়োগ শেষ। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিবেন মোট বিনিয়োগ 96, 1,06,000, 1,36,000 আসতেছে। তাহলে এখানে লিখে দেবেন 1,36,000। এই জায়গায় লিখে দিবেন কি, মোট বিনিয়োগ, মোট বিনিয়োগ, বিনিয়োগ। তো কর দায় বের করার পূর্বে কি করতে হয়? বিনিয়োগ ভাতা বের করতে হয়। বিনিয়োগ ভাতা বের করার পর কর রেয়াত বের করতে হয়। কি বের করতে হয়? কর রেয়াত। এটা প্রতিবারে সেম টু সেম। প্রতিবারে বিনিয়োগ ভাতা বের করতে হবে, প্রতিবারে কর রেয়াত
বা বিনিয়োগ ভাতা বের করতে হবে। সরি, বিনিয়োগ ভাতা তো কর রেয়াত মানেই বিনিয়োগ ভাতা, আমি ভুলে গেছিলাম। মোট বিনিয়োগ হয়ে গেছে আমাদের 1,36,000 টাকা। এটাকে দেব ক নাম্বার। প্রশ্ন এটা শেষ হয়নি, এরপরে খ নাম্বার কর রেয়াত বের করার জন্য। তো খ নাম্বারে আমরা কি করব, মোট বিনিয়োগ আমাদের যত টাকা আছে। এখন খ নাম্বারে আমরা দেখব যে কর রেয়াতটা এখানে টাইটেল দিয়ে দিই, তাহলে সুন্দর হবে, কর রেয়াত। আচ্ছা, বিনিয়োগ ভাতার পর কি করব, কর রেয়াত বের করব। সো কর রেয়াত বের করব, প্রথমে ক নাম্বার দিই। হ্যাঁ, মোট বিনিয়োগের মোট বিনিয়োগের কর রেয়াত হচ্ছে 1,36,000 টাকা মোট বিনিয়োগ। ঠিক আছে, তো মোট বিনিয়োগের কর রেয়াত হবে আমাদের 15%। 15% সমান সমান, এটা তো হয়ে গেছে। 15% যদি হয় তাহলে কত টাকা হয়, 20,400 টাকা হয়। ঠিক আছে, ক নাম্বার গেছে। খ নাম্বার, মোট আয়ের মোট আয় কত, মোট আয় ছিল 6,89,333 ইন্টু মোট আয়ের 3%। তো এই টাকাটার যদি 3% করি তাহলে আসবে 20,680। গ নাম্বার, সর্বোচ্চ, এগুলো মুখস্থ। ঠিক আছে, শুধু এইখানে সামনের অ্যামাউন্টগুলো চেঞ্জ হবে। সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ হচ্ছে 10 লক্ষ টাকা। এটা মুখস্থ রাখেন, আগে কিন্তু 1.5 কোটি টাকা ছিল, বুঝতে পারছেন? এবারে নতুন নিয়মে এটাকে পরিবর্তন করে দিয়েছে, এখন মাত্র 10 লক্ষ টাকা করছে। এখন তিনটার মধ্যে যেটি কম, তো অবশ্যই 20,400 টাকা কম, তাহলে এখানে 20,400 টাকা লিখে দেব। 20,400 টাকা কি, কর রেয়াত বা কর ছাড়। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে যে কর দায় বের করো। আমাদের কি বের করতে বলছে, কর দায়। কর দায় বের করার পূর্বে আমরা দুইটা কাজ করব, একটা হচ্ছে বিনিয়োগ ভাতা, একটা হচ্ছে কর রেয়াত বা কর ছাড়। ঠিক আছে, কর ছাড় হবে কত, 20,400 টাকা। এখন আমরা কি করব, কর দায় বের করব। কর দায়, এই দুইটা আলাদা আলাদা করে দিতে পারেন বা একসাথেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো কর দায় বের করব। এখন তাহলে কর দায়ের জন্য আলাদাভাবে ছক দিই, কলমের কালিয়া শেষ। আচ্ছা, তাহলে কর দায় বের করি। এখানে বিবরণ, এই পাশে কর দায়ের বেলায় তো এখানে লিখবো হার, আর এখানে লিখবো টাকা। তাহলে মোট করযোগ্য আয়, মোট করযোগ্য আয় কত, 6,89,333। এটা আমরা আগের অঙ্ক থেকে পেয়েছি। ঠিক আছে, এখান থেকে বাদ করব, যদি থাকে তাহলে এই বাদটা লিখবেন, না হলে কিন্তু লেখার দরকার নাই। বাদ কি, যদি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান থাকে, তো আমাদের অঙ্কে আছে, তাই আমরা এখানে লিখব প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান। যদি থাকে তাহলে এটা বাদ করবেন, না হলে নাই। কত হাজার টাকা আছে, 20,000 টাকা আছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান, তাহলে এখানে লিখবেন নিট। এই একটাই, এই এন্ট্রিটা যদি থাকে অঙ্কে তাহলে এইটা আসবে, না হলে এটা সরাসরি নিট করযোগ্য আয় হিসেবে চলে আসবে বা মোট করযোগ্য আয় হিসেবে চলে আসবে। তাহলে নিট করযোগ্য আয়, নিট করযোগ্য আয় কত আসবে, নিট করযোগ্য আয় হচ্ছে আমাদের 6,69,333। ঠিক আছে, এখন আয় হবে, তাহলে প্রথম 3.5 লক্ষ টাকার উপর কর ছাড়, প্রথম 3,50,000 টাকার উপর কর কত হবে, ছাড় 0%। তো 0% মানে 0 টাকা, 1 টাকাও দিতে
হবে না। এরপর পরবর্তী 1 লক্ষ টাকার উপর, তাহলে এখানে 3.5 লক্ষ আর এখানে 1 লক্ষ, 4 লক্ষ, 4.5 লক্ষ, এখানে কিন্তু আছে আরো বেশি। তাহলে আমরা লিখবো পরবর্তী 1 লক্ষ টাকার উপর কর হচ্ছে 5%, মানে 5,000। এরপরে লিখতাম পরবর্তী 3 লক্ষ, কিন্তু আর 3 লক্ষ টাকা নাই, কারণ 6 লক্ষ থেকে 4.5 লাখ চলে গেলে কিন্তু আরো কম টাকা থাকবে। দেখি আমাদের কত টাকা আছে। 6,69,333। প্রথমে 3.5 লাখ গেছে, পরে 1 লাখ গেছে, তাহলে মাইনাস হচ্ছে 4,50,000। হয়নি। 6,69,333 মাইনাস 4,50,000, তাহলে 2,19,333 আছে। এটা যদি 3 লক্ষর বেশি হইতো তাহলে এখানে পরবর্তী 3 লক্ষ লিখতাম। যদি এই অ্যামাউন্টটা 3 লক্ষর বেশি হতো তাহলে 3 লক্ষ লিখতাম। যেহেতু এই অ্যামাউন্টটা 3 লক্ষর বেশি না, তাই আমরা এখানে লিখবো পরবর্তী 2,19,333 টাকার উপর, 333 টাকার উপর হচ্ছে 10%। তাহলে আসবে কত? 10% আসলে আসবে 21,933 টাকা। তো শেষ 21,933 টাকা। তাহলে এখানে লিখবো 21 আর 5 26,933 টাকা। এখন এই জায়গা থেকে এটাকে লিখবো কি মোট কর। তো এখান থেকে আরেকটা জিনিস বাদ দিতে হবে, সেটা হচ্ছে নিট কর। আমার এখানে লেখার জায়গা নাই, আমি এটা নিচে আলাদা একটা পেজে লিখে দিচ্ছি, আপনারা এটা করে নেন। মোট কর এখান থেকে বাদ দিতে হবে, বাদ কর রেয়াত। কর রেয়াত কত ছিল দেখেন তো। আমরা যখন অঙ্ক করছিলাম কর রেয়াতে পাইছিলাম 20,400 টাকা। তাহলে এই যে 20,400, এই টাকাটা কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। তাহলে এখানে লিখব নিট কর দায়। আমার জায়গা হচ্ছে না, এই জন্য নিচে লিখতেছি, আপনারা সামনে লেখেন। তো 26,000 থেকে 20,400 যদি চলে যায় তাহলে আসবে 6,553 টাকা। শেষ। এই হচ্ছে আপনাদের অঙ্ক। আমি প্রথম থেকে আবারও আপনাদের একটু রিভাইজ করে দিচ্ছি। আসলে অনেক লম্বা অঙ্ক এটা, এই জন্যই একটু মাথা গোলমেলে আপনাদের হতে পারে। কর দায় বের করতে বলছে, করদাতার নাম দিয়ে অঙ্ক শুরু করব। আমাদের করদাতার নাম হচ্ছে জনাব শাকিল আহমেদ। আয় বর্ষ দেওয়া আছে 2023 সাল পর্যন্ত হিসাব করছে, মানে আয় করছে, তার মানে 22-23 অঙ্ক। আয় বর্ষ 2022-23, কর বর্ষ 2023-24। চাকরি খাতে আয় করতেছি, তাহলে এখানে লিখে দেবো চাকরি খাতে মোট আয়। ঠিক আছে। আর এই সম্পূর্ণ বইটার এই সম্পূর্ণ টপিকটা 6টা অঙ্কে আপনাদের কভার করে দেওয়া হবে। সম্পূর্ণ বইটা 40টা অঙ্কে কভার করে দেওয়া হবে। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন। ঠিক আছে। আচ্ছা, শুরু করব আয়ের খাত বিবরণ টাকা দিয়ে। এরপরে লিখবো চাকরি খাতে আয়। ধারা অবশ্যই লিখতে হবে 32 থেকে 34। বাই দ্য ওয়ে টিকা লিখতে হবে। টিকার জন্য কিন্তু এই অঙ্কটাতে 2 নাম্বার বরাদ্দ রয়েছে। তো অবশ্যই টিকা লিখতে হবে। টিকাটা আমি একটু পরে আপনাদের বলে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের বেতন, মহার্ঘ ভাতা, কি কি ভাতা পাইছে সবগুলো আমরা সুন্দর করে লিখে দিয়েছি। লিখে আর এই যাতায়াত ভাতার উপর কোনো ট্যাক্স দিতে হয় না, তাই এখানে 0 দিয়েছি। লিখে সবগুলো অ্যামাউন্ট যোগ করেছি। যোগ করার পর হচ্ছে যে মোট প্রাপ্ত বেতনের 3/1 অথবা সর্বোচ্চ 4.5 লাখ টাকার মধ্যে যেটা কম সেই টাকাটা এখানে মাইনাস করে দিতে হবে। তাহলে মাইনাস করে দিচ্ছি, দিয়ে আমাদের চাকরি হতে মোট আয় বের হয়েছে। তো তাহলে আমাদের একটা প্রশ্নের উত্তর এখানেই কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমাদের প্রশ্ন আরো বলছে কর দায় বের করো। কর দায় বের করার পূর্বে আমাদের 2টা কাজ করতে হয়, একটা হচ্ছে বিনিয়োগ ভাতা আর একটা হচ্ছে কর রেয়াত বের করতে হয়। বিনিয়োগ করছি আমরা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মীর দান, 2জন দান করছে, তাই 96,000 টাকা। জীবন বীমার প্রিমিয়াম 10,000 টাকা, অথবা বিমা মূল্যের 10%, মানে 1.5 লাখ টাকার 10%, মানে 15,000। যেটা কম 10,000 কম 10,000 লিখছি। শেয়ার ক্রয় করছে 30,000, সবগুলো যোগ করে 1,36,000। এখন কর রেয়াত হবে তাহলে কত? কর রেয়াত হবে বিনিয়োগের 15%। বিনিয়োগ কত? 1,36,000 টাকার 15%, মানে 20,400, অথবা মোট আয়ের 3%। মোট আয় কত? 6,89,333 টাকার 3%, মানে 20,680 টাকা, অথবা সর্বোচ্চ 10 লক্ষ। তিনটার মধ্যে যেটা কম সেটাই হবে কর রেয়াত। তাহলে কর কম কোনটা? 20,400। তাহলে এটাকে আমরা
কর রেয়াত হিসাবে লিখে দিচ্ছি। এখন এরপরে কর দায় বের করার পালা। কর দায় বের করার পূর্বে দেখতে হবে যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের এই এন্ট্রিটা নতুন করে আনতে হবে, বা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান, অথবা এটা আসবে না, সরাসরি নিট করযোগ্য আয় চলে আসবে। ঠিক আছে, তো নিট করযোগ্য আয়ের প্রথম 3.5 লাখ টাকার উপর কোনো ট্যাক্স দিতে হয় না, এখানে ট্যাক্স হচ্ছে 0। পরবর্তী 1 লক্ষ টাকার উপর ট্যাক্স 5%, পরবর্তী 3 লক্ষ টাকার উপর ট্যাক্স 10%, কিন্তু 3 লক্ষ টাকা আর ওনার আয় হয়নি, আয় হয়েছে মাত্র 2,19,333 টাকা পরবর্তী আর কি। হ্যাঁ, তো এই জন্য এই টাকাটার উপর 10% হারে আমরা লিখেছি। লিখে আমাদের টোটাল মোট কর বের হয়েছে 26,933 টাকা। তার মধ্যে কর রেয়াত বের করেছিলাম, কর রেয়াত মানে কর ছাড়। 26,933 টাকার মধ্যে কর ছাড় পাবে 20,400 টাকা, তাহলে উনি কর দিবে 6,533 টাকা। আশা করা যায় একদম এই অঙ্কটাতে ক্লিয়ারলি বুঝতে পারছেন সব বিষয়গুলো। তো এভাবেই যদি আপনারা চান সম্পূর্ণ বইটা আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়বেন, তাহলে পড়তে পারেন। আর বাকি যে ম্যাথগুলোর কথা বলছিলাম, এটা হচ্ছে 22 নাম্বার প্রবলেম, এটা 1 নাম্বার। এবারে এখানে 23 নাম্বার ম্যাথটা, 24 নাম্বার ম্যাথ, তারপরে 29 নাম্বার ম্যাথ, এবং 30 নাম্বার ও 35 নাম্বার ম্যাথ। এই কয়েকটা ম্যাথ আপনাদের করে দিলেই আপনাদের এই টপিকটা পুরোটাই কভার হয়ে যাবে। এছাড়াও আমাদের রিভাইজ ক্লাসের ব্যবস্থা রয়েছে। ফেসবুকে আমাদের এটা আইডি রয়েছে, আইডিতে ফলো দিয়ে রাখতে পারেন। আমাদের গ্রুপ রয়েছে, বিবিএ গ্রুপ, অল ডিপার্টমেন্ট, এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। আমার চ্যানেল রয়েছে মারুফ 99 এবং বিবিএ স্যার, তারপরে এমডি মেহেদি হাসান, এই চ্যানেলগুলোতে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন। এগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। আমি এখন আপনাদের একটু আমাদের অনলাইন ব্যাচটা দেখাচ্ছি। অনলাইন ব্যাচে সুন্দর করে টপিক ভিত্তিক সবগুলো সিরিয়াল করে দেওয়া আছে। তো মনে করেন আমি ফেসবুকে আসছি, আমাদের গ্রুপ হচ্ছে এইটা ট্যাক্স, ঠিক আছে। সো এটা ট্যাক্সের গ্রুপ। এখন এটা হচ্ছে আগের ব্যাচের ক্লাস, এখন যেটা দেখাচ্ছি ওইগুলো তো এখন আপনাদের চলবে না, এখন নতুন ক্লাস চলবে, তবে নতুন ক্লাসগুলো এখনো নেওয়া হয়নি। আগের ব্যাচের মতোই নতুন ক্লাসগুলো আবার ডেকোরেশন করা হবে। যেমন প্রাইভেট গ্রুপের লিঙ্ক, ইনস্ট্রাকশন লিঙ্ক, সাজেশন গ্রুপ লিঙ্ক, পিডিএফ সব শেষ। এবার টপিকগুলো দেখেন সুন্দর করে সাজানো আছে। যেমন আগে ছিল বেতন খাতে আয়, তো এটা আগের ব্যাচের ক্লাস, এই জন্য আর কি এখানে আছে। দেখেন সুন্দর করে ক্লাসগুলো সিরিয়াল করে দেওয়া আছে। আবার সব শেষে, ক্লাস শেষে কি করে আছে, এগুলো আবার রিভাইজ করে দেওয়া আছে। এভাবে সিকিউরিটি খাতে আয়, গৃহ সম্পত্তি, কৃষি, ব্যবসা, অন্যান্য মূলধনী একক, মূল্য সংযোজন, কোম্পানির করবিধি, অংশীদারি ফার্ম নির্ণয়, এইভাবে সবগুলো টপিক সুন্দর করে কি করা আছে, কাভার করা আছে। তো এই ক্লাসগুলো এখন আর আপনার চলবে না, কারণ এগুলো পুরাতন হয়ে গেছে, আপনাদের নতুন ক্লাস হবে। তো আজকের এই যে ক্লাসটা এখানে লাইভ চলতেছে, এই ক্লাসটা হচ্ছে নতুন ক্লাস। হ্যাঁ, এভাবেই সম্পূর্ণ বইটা আবারও এই 40টা অঙ্কের মাধ্যমে আপনাদের নিয়ে শেষ করিয়ে দেওয়া হবে। তো আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন। এখন এই যে আমাদের এখানে চাকরি হতে আয়ের এখানে ম্যাথগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, এভাবে সবগুলো টপিক একটা একটা করে শেষ করে দিয়ে দেওয়া হবে। সো আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। কোনো প্রশ্ন থাকলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। কিন্তু ফোন না দেওয়াই ভালো, আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখতে পারেন অথবা ভয়েস দিয়ে রাখতে পারেন। আমি যখন ফ্রি হব আপনাদের ভয়েস এবং টেক্সট সেখান থেকে দেখে রিপ্লাই দিয়ে দেবো। আর যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান, অথবা চাইলে আপনারা ইনবক্স করতে পারেন। ধন্যবাদ।